এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এবার ফয়সাল আর রাহাতও যার যার রুমেই চলে গেল। এসা রুমে ঢুকেই আবার সেই হাঁটুতে মুখ গুজে বসে রইল। ও ঠিকই করছিল, প্রেগনেন্সির ব্যাপারটা এখন ফুয়াদকে জানাবে না। ও ঠিক করেছিল প্রেগনেন্সির ব্যাপারটা এখন ফুয়াদকে জানাবে না, লন্ডন যাওয়ার পর জানাবে। এভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই জেদটা কেমন হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, খবরটা শুনে কি ফুয়াদ অখুশি হবে, রাগ করবে, আব্রোশন করতে বলবে? সে তো কত পরিবর্তন হয়েছে, তার এই সিদ্ধান্তর কি পরিবর্তন হয়নি? শম্পা চোখে মুখে চাপা উত্তেজনা। ও রুমে ঢুকে একটু বিশ্রাম না নিয়ে এশা রুমের দিকে এগিয়ে আসতে লাগলো। দরজা খোলা, ফুয়াদ নেই, এসে একা একা বসে আছে। যাক, ভালো হয়েছে। এসা এসা, তুমি এইরকম কেন বলো তো? আমি তো আমার পেটের সব খবর তোমাকে বলি, আর তুমি এত বড় ব্যাপারটা আমার থেকে গোপন করতে পারলে? কি ব্যাপার ভাবি? এখনো নাটক করছো? আমি ফুয়াদকে বলে দেব। না থাক, এত বড় খুশির খবর তোমারই ওকে দেওয়া উচিত। চমকে গেল। শম্পা ভাবি ওর প্রেগনেন্সির ব্যাপারে বলেছে, কিন্তু সে কিভাবে জানলো? মিনারা আন্টি আমাকে ফোন করেছেন, তিনি আমাকে এই খবরটা ফুয়াদকে দিতে বলেছেন। তুমি নাকি এত বড় ব্যাপারটা ফুয়াদের কাছ থেকে গোপন করেছো। তোমার পরিকল্পনা কি? ও লন্ডন গেলে বলবে, নাকি ওকে শাস্তি দিবে? খুবই খারাপ পরিকল্পনা এসা। এসা এবার সোজা হয়ে বসলো। মা এটা কেন করলো? ও চম্পার হাত ধরে অনুরোধ গলায় বলল, ভাবি আপনি ফুয়াদকে বলবেন না প্লিজ। বলার হলে এতক্ষণে বলেই দিতাম। এটা তোমারই বলা উচিত। খুব আনন্দের মুহূর্ত। এসা চোখ থেকে এবার ঝরঝর করে জল গড়াতে লাগলো। এসা আর এসে তুমি কাঁদছো কেন? তো কি করব ভাবি, প্রায় 3টা মাস আমি কি রকম মানসিক যন্ত্রণায় দুশ্চিন্তায় ঝাঁঝরা হয়েছি। ভেবেছি তার সঙ্গে আর থাকবো না, কিন্তু দেখেন আমি কত ভালোবাসার কাঙাল। এখন একটু আদর যত্ন করছে বলে সে কথা ভুলে গেছি। আমার অনেক কষ্ট হয়েছে ভাবি, অনেক। রাতে ঘুমোতে পারিনি, গলা দিয়ে খাবার নামেনি। পেছনের দুঃখের কথা মনে রেখে কি হবে বলো? বাচ্চা হওয়ার বাচ্চা হওয়ার খবর অন্য সবার কত আনন্দের ব্যাপার, অথচ আমার জন্য ছিল দুশ্চিন্তার। এখনো দুশ্চিন্তা দূর হয়নি। ওই লোক এই খবর শুনে খুশি নাও হতে পারে, হয়তো বলবে অ্যাবর্শনের কথা। আরে এত বাড়িয়ে ভাবছো কেন? তুমি এক্ষুনি গিয়ে ওকে খবরটা দাও। কোথায় ও? যাও, ডেকে আনো। বাচ্চা হওয়ার খবর শুনে যদি ও খুশি হয়, অ্যাবর্শনের অ্যাবর্শনের কথা বলে, তাহলে ওর মতো হাজবেন্ডের কি দরকার? চোখ মুছে রুমের বাইরে গেল ফুয়াদের খোঁজে। তাকে এই মুহূর্তে খবরটা জানিয়ে দেবে, এটা চেপে রাখা আর সম্ভব হচ্ছে না। কিন্তু পুরো বাড়ি খুঁজেও ফুয়াদকে পাওয়া গেল না। ওকে রুমে রেখে এসে অনেকক্ষণ যাবৎ নিখোঁজ। পলি বেগমের এই পরিবর্তন সবার কাছে অবিশ্বাস্য ঠেকছে। বাড়িতে এখন কেবল এই ব্যাপারে কানাঘুষা চলছে। মারুফার ধারণা তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেই আবার আগের মতন স্বৈরাচারী আচরণ শুরু করবেন। এখন অসুস্থ, তাই মন দুর্বল। এসব কথার বিপরীতে ফয়সাল শক্ত মুখে ধমক দিয়ে ওকে থামিয়ে দিল। বাড়ির সব জায়গায় ফুয়াদকে খুঁজলো এসা, শুধু পলি বেগমের রুম বাদে, কারণ ওই রুমে তাকে কখনো যেতে দেখেনি। কিন্তু ফুয়াদ এই মুহূর্তে মায়ের রুমেই বসে আছে অনেকক্ষণ যাবতই, কিন্তু কথা বলতে অদ্ভুত রকমের সংকোচ। এই সংকোচের কারণ কি হতে পারে? দূরত্ব, রাগ, জেদ, দ্বন্দ্ব, ভাঙচুর, কলহ, সব শেষে মায়ের নত হওয়া, হয়তো আরো অনেক কিছু। পলি বেগম বোধহয় এই নিয়ে 10 বারের মতো জিজ্ঞেস করলেন, তুমি কিছু বলবে বাবা? বলছো না কেন? এভাবে বসে আছো কেন? লন্ডন যাওয়ার ব্যাপারে মাকে জানাতে এসেছে ও। তার কারণ ওর ভেতরটা কতখানি ভেঙেছে, কত স্বপ্ন ভেঙেছে, জীবনটা কতখানি বিষিয়ে গেছে। সেসব অন্যায় অপরাধের দণ্ডে আজ আর মাপতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে সমস্ত রাগ যে ধুয়ে মুছে ভালোভাবে বলে যেতে পারলে নিজের কাছে স্বস্তি পাবে। মা, আমি লন্ডন যাচ্ছি, আগামী সপ্তাহে ফ্লাইট। পলি বেগম বিমর্ষ মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ফুয়াদের দিকে। লন্ডন যাচ্ছ? হুম। এশাকে নিয়ে যাবে? আপাতত তো নিতে পারছি না, আমি আগে যাই, তারপর নিয়ে যাব। ও, আর কখনো আসবে বাংলাদেশে? আসবো না কেন?
তুমিও বাবাকে নিয়ে লন্ডন বেড়াতে যাবে। আমরা একসঙ্গে স্নোফল দেখব, চেরি ব্লজম দেখব। পলি বেগম একটু ম্লান মুখে হাসার চেষ্টা করে বলেন, সে পর্যন্ত বেঁচে থাকবো বলে মনে হচ্ছে না বাবা। সেই যে চেয়ার থেকে পড়ে জ্ঞান হারলাম, শরীরটা এখনো ঠিক হচ্ছে না। অতিরিক্ত দুশ্চিন্তা করছো। এখন তো আমরা সবাই এসে পড়েছি, শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আর সন্ধ্যায় তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার একটু পরেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি আর একটু আমার কাছে বসো বাবা, তোমাকে দেখি। পলি বেগম ছেলের দিকে তাকিয়ে থাকলেন। ফুয়াদের খানিকটা অস্বস্তির সঙ্গে কিছুটা অপরাধ বোধ হচ্ছে। ও কি খুব বেশি বাড়াবাড়ি অন্যায় করে ফেলেছে? না, তা অবশ্য না। তবুও কেমন মনের ভিতর খচখচ করছে। এই তৈরি হও, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না, তোমার এত কষ্ট করতে হবে না, তোমার বাবা যাবেন। এটাকে কষ্ট ভাবছো কেন মা? বলে ফুয়াদ উঠে দাঁড়ায়। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে কয়েক পা এগিয়ে গিয়ে মাকে নিঃসংকোচে জড়িয়ে ধরে। মাকে জড়িয়ে ধরা ওর জন্য সহজ কোনো কাজ না, জগতের সবচেয়ে কঠিন কাজের একটি। এই এক রাজ্যে সংকোচ ঠেলে আজ ও সেই কাজটি করে বলা। তুমি অনেক ভালো মা, নিষ্ঠুর নির্দয় পাষাণ না। মায়ের রাগ জেদ আত্মগরিমার কারণে বুঝ হওয়ার পর থেকে পাহাড় সম দূরত্ব আবিষ্কার করেছে। অন্যদের মতো মায়ের কোলে মাথা রাখার কোনো স্মৃতি নেই ওর, জড়িয়ে ধরার স্মৃতি নেই, আল্লাহ আবদার করার মতো সহজ সম্পর্ক ছিল না। পলি বেগমের মনে হলো তার বুক থেকে বিশাল ভারী কিছু ধপ করে নেমে গেল। বুকে আটকে থাকা কোনো বিষাক্ত কাঁটা উপড়ে গেছে। নিদারুণ স্বস্তি পেল, নিজেকে হালকা অনুভব করলো। মনে হচ্ছে ডাক্তারের কাছে না গেলেও চলবে। তোমার অ্যাপয়েন্টমেন্ট কয়টায়? তৈরি হচ্ছ না কেন? এই বলে ফুয়াদ রুম থেকে বেরিয়ে গেল। এশাকে কোথাও দেখছে না, চলে যায়নি তো? ফুয়াদ জিব্বায় কামড় দিল। কি মহা বিড়ম্বনা! ভাবি, এশাকে দেখেছেন? মারুফাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো ফুয়াদ। ও তো তোমার খোঁজ করছিল, তুমি কোথায় ছিলে? এর ভেতর এশাকে দেখা গেল সে হন্তদন্ত হয়ে আসছে অস্থির মুখে। খুব সম্ভবত নিচতলায় গ্যারেজ গেটের কাছে খুঁজতে গিয়েছিল। ফুয়াদকে দেখে রেগে মেগে আগুন হয়ে প্রায় চিৎকার করে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? কতক্ষণ ধরে খুঁজছি, আহাম্মক কোথাকার। মাঝে মাঝে এরকম গালিটালি দিও, শুনতে তো ভালোই লাগে। একেবারে পাক্কা বউ বউ গালি। ধুর। এসা বসে পড়ল। কি এক রাগে বিরক্তিতে তার কেঁদে ফেলার অবস্থা। ফুয়াদ হাঁটু গেড়ে ওর পাশে বসে জিজ্ঞেস করল, তুমি কি ভেবেছিলে আমি আবার কোথাও চলে গেছি? তো কি ভাববে? এইটুকু সময় না দেখে এত উতলা হয়ে গেলে, এত উদ্বিগ্ন? আমি আপনাকে একটা কথা বলার জন্য খুঁজছি। যে জন্যই খুঁজো, আমার জন্য ব্যাকুলতা অস্বীকার করতে পারবে? পলি বেগম ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। তাকে ডেকে ফুয়াদ বলল, আমি মায়ের রুমে ছিলাম, মাকে নিয়ে এখন একটু ডাক্তারের কাছে যাব। তুমিও চলো, আমাকে না দেখে আবার উতলা হয়ে যাবে। আমার কি কাজ, আপনি যান। ফুয়াদ এশার হাত ধরে টেনে দাঁড় করালো। গায়ের জামাটা তো ভালোই সুন্দর লাগছে তোমাকে। পলি বেগমকে ডাক্তার দেখানো শেষে ফুয়াদ মা আর বউকে নিয়ে রেস্টুরেন্টে আসে। তাদের কেউই আসতে চায়নি, এক প্রকার জবরদস্তি করে এনেছে। ফুয়াদ দুজনের পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার আসার ফাঁকে এশাকে বলল, যাও মায়ের পাশে গিয়ে বসো, তোমাদের দুইজনের একটা ছবি তুলি। এসব বোধহয় শাশুড়ির সঙ্গে অস্বস্তি বোধ করছে। করা তো স্বাভাবিক, বিয়ের পর থেকে যে ঝামেলা হলো, তবু একটু সংকোচ নিয়েই গিয়ে তার পাশে বসলো। ফুয়াদ একটা ছবি তুলে বলল, একভাবেই বসে থাকবে? কাঁধে হাত দাও। পলি বেগমের দিকে তাকালো। তিনি সহজভাবে বললেন, দাও, সমস্যা নেই। ওয়েটার খাবার নিয়ে এসেছে। খাবারের গন্ধে এসে বমি চলে আসলো। এখানে বমি করলে কিরকম কুৎসিত ব্যাপার হবে। আমার খেতে ইচ্ছে করছে না, পেট ভরা। এই বলে এসা মুখ চেপে বসে রইল। ফুয়াদ ওর জন্য খাবার পার্সেল করে নেয়। বাসায় ফেরার সঙ্গে সঙ্গে অস্থির মুখে ফুয়াদকে বলল, আপনার সাথে আবার কথা আছে। ওর হাবভাব দেখে ফুয়াদ সামান্য বিচলিত হয়ে জিজ্ঞেস করল, কি কথা? কথা আছে তো বলো। তুমি তো আজকাল মুখে কুলো পেটে থাকো, আমি তোমার কথা শোনার জন্য চাতকের মতো অপেক্ষা করি। ছাদে চলুন। ফুয়াদ কোনো প্রশ্ন না করে ওর সাথে ছাদে গেল। মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে রুমে বসে, আর এসা ওকে ছাদে নিয়ে এসেছে।
তুমি কি আমাকে ছাদ থেকে ফেলে টেলে দেওয়ার পরিকল্পনা করেছো নাকি? এশাকে ভীষণ দুশ্চিন্ত ও উৎকণ্ঠিত মনে হলো। চোখে মুখে কি এক আশঙ্কা। ছাদের এই ঠান্ডা বাতাসের ভেতরও ঘামতে ঘামতেও বলল, আচ্ছা ফুয়াদ, যে মানুষটা বাচ্চা কাচ্চা পছন্দ করেন না, বাবা হওয়া মানে যার কাছে বিশাল দায়িত্ব, এই ছোট্ট জীবনে অত দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা যার নেই, সেই মানুষটাকে বাবা হওয়ার খবর কিভাবে দেওয়া উচিত? ফুয়াদ কিরকম বোকার মতো তাকিয়ে থাকলো। কি বলতে চাচ্ছে এসা? ব্যাপারটা ধীরে ধীরে বোধগম্য হতেই একটা শুকনো ঢোক গেল। জগতের সমস্ত বিস্ময় জড়ো করে বলা, মানে কি বলছো তুমি? আপনি কি আসলে একটা আহাম্মক? কি বলছি বুঝতে পারছেন না? আপনি বাবা হতে চান না তো আমি প্রেগনেন্ট হলাম কেন? আপনাকে আসলে এই ছাদ থেকে ফেলে দেওয়া উচিত। নিশ্চয়ই আপনি খবরটা শুনে খুশি হননি। এখন কি অ্যাবর্শন করতে বলবেন? 3 মাসেরও বেশি হয়ে গেছে, তা সম্ভব না। সম্ভব হলেও আমি করতাম না। ফুয়াদ কোনো প্রত্যুত্তর না করে হতবুদ্ধি হয়ে দ্রুত একটা সিগারেট ধরে পিটপিট করে বলা, দাঁড়াও, আমার মাথা কাজ করছে না। মা হওয়া সবার জন্য কত আনন্দের, আমার জন্য খুশি, আমার জন্য শুধুই দুশ্চিন্তার। আপনি নিখোঁজ হয়ে গেলেন, সেই অবস্থায় আমি এটা জানতে পারলাম কি যন্ত্রণায় আমার দিন কেটেছে। এখন আপনার মাথা কাজ করছে না। পাশার নির্দয় সন্তান হওয়ার খবর শুনে মাথা কাজ করে না। আরে এমন ইতর লোকের সামনে আমি এখনো দাঁড়িয়ে আছি কেন? এসব ঠোঁট কাঁপছে। ও একটু পরই বোধ হাউমাউ করে কেঁদে ফেলবে। ফুয়াদের সামনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বিধ্বস্ত মুখে এক প্রকার দৌড়ে ছাদ থেকে নেমে গেল। ফুয়াদ ছুটে এসে ওকে পেল দোতলায় ওঠার সিঁড়ির মাঝামাঝি। লিভিং রুমে বাসার সবাই বসা। ওদেরকে এমন ছোটাছুটি করতে দেখে উৎসুক চোখে তাকালো। আকস্মিক আক্রমণের মতো ফুয়াদ জাপটে ধরল এশাকে। স্থান কাল কিছুই পরোয়া হলো না। শফিক আহমেদ সেদিকে একবার তাকে দ্রুত চোখ নামিয়ে নেয়। তাকে বিব্রত দেখাচ্ছে। তিনি মেইন দরজার দিকে হাঁটা শুরু করলেন। এশা চেষ্টা করেও ফুয়াদের আলিঙ্গন থেকে মুক্ত হতে পারল না। ফুয়াদ কেমন ঘোর লাগা দিশেহারা গলায় বলল, আমি তোমাকে জড়িয়ে ধরছি না এশা, তোমাকে স্পর্শ করা তো নিষেধ। তোমার ভিতর যে আরেকজন আছে তাকে অনুভব করার চেষ্টা করছি। এশা ছটপটানি থামলো। ও এবার শান্ত হলো। ফুয়াদ সেই শান্ত মুখের দিকে তাকিয়ে পাগলের মতো ওর কপালে গালে চুমু খেতে লাগলো। ফয়সাল চেঁচিয়ে উঠল, এই তোরা এখানে কি করছিস? সমস্যা কি তোদের? যা রুমে যা। ফুয়াদের স্তম্ভি ফিরে ও এশাকে ছেড়ে লিভিং রুমে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে আত্মহারা গলায় প্রায় চিৎকার করে বলল, এশা, মাই লাভলি ওয়াইফ, আমি ওকে অসম্ভব ভালোবাসি। অসম্ভব। ও আমার হৃদয়ের পুরোটা দখল করে নিয়েছে। এই ভীষণ সুন্দর মনের মেয়েটি মা হচ্ছে আর আমার মতো আহাম্মককে বাবা হওয়ার অনুভূতি দিয়েছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ। আমি ওকে সারা জীবন পরম ভালোবাসায় আগলে রাখতে চাই। ওর সুন্দর চোখ দুটি যেন আর আমার কারণে না ভিজে। প্লিজ তোমরা ওকে অভিনন্দন জানাও। এশার পরনে সোনালি রূপালি জড়িতে কাজ করা সাদা রঙের একটি জামদানি শাড়ি, হাতে কানে গলায় স্বর্ণের গহনা, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, চোখে যত্ন করে আইলাইনার টেনেছে সব সময়ের মতন, চুলের খোপায় বেলি ফুলের মালা ফুয়াদ এনেছে। এই চমৎকার জামদানিও শাড়িটিও সে এনেছে গতকাল। ওর পছন্দের রং সাদা, সেই জন্য এই সাজে কি যে চমৎকার দেখতে লাগছে এশাকে। ও হাঁটুতে মুখ গুজে বিছানার উপর বসে আছে। মনে হচ্ছে অসম্ভব রূপবতী কোনো বিষণ্ণ সম্রাগে। ফুয়াদ লাগেজ গোছানো বন্ধ করে ওর দিকে তাকিয়ে আছে। এশা হাঁটু থেকে মুখ তুলে বিরক্ত গলায় বলল, কি ব্যাপার? দুপুর হয়ে গেছে, রাতে ফ্লাইট, আপনার এখনো লাগেজ গোছানোর কোনো তাড়া নেই? 3টা শার্ট ভাঁজ করেছেন সবে। এশা, তোমাকে দেখতে অমৃতা রাওয়ের মতো লাগছে। অমৃতারাও কে? চিনো না তুমি? ও অমৃতা রাও একজন নারী ফুটবলার। ও হাহাহা, মানে তুমি সত্যিই চিনো না? অমৃতা রাও বলিউডের অভিনেত্রী। আমি হিন্দি মুভি দেখিনি কখনো, বাংলাও তেমন দেখা হয়নি, কিন্তু মায়ের সঙ্গে উত্তম কুমার আর সুচিত্রা সেনের অনেক মুভি দেখেছি। মায়ের পছন্দের জুটি ছিল।
তাহলে তোমাকে নিয়ে হিন্দি রোমান্টিক মুভিগুলো সব দেখতে হবে। ঠিক আছে দেখবো, কিন্তু আপনি কি এই 3টা শার্ট নিয়ে লন্ডন যাবেন? ফুয়াদ আলমারি, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিলের দিকে তাকাতে তাকাতে বলল। কি কি যে নিব বুঝতে পারছি না। সব কিছু রেখে তোমাকে লাগেজের ভিতর ঢুকিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। এসা কিছু বলল না। ওর বুকের ভিতরে হাহাকার করে উঠেছে। ফুয়াদ ওর দিকে তাকে আবার বলল, এইটুকু ছোট্ট জীবন তোমার দিকে তাকিয়ে থেকেই বোধহয় কাটিয়ে দেওয়া যাবে। কি দরকার লন্ডন ফন্ডন যাওয়ার? এই বলে ফুয়াদ লাগেজ রেখে উঠে দাঁড়ালো। এরপর রুম থেকে বের হয়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! লন্ডনে ভিসা পাওয়া একেবারে সামান্য ব্যাপার নাকি? সবকিছু ঠিক, রাতে ফ্লাইট, আর এখন ইচ্ছে হলো না দেখে গেলাম না। বাড়াবাড়ি ধরনের খামখেয়ালি এসব। বিয়ের পর থেকে শুনে আসছে সে দেশের বাইরে যেতে চায়, তীব্র ইচ্ছে তার। সেই ইচ্ছে এখন এত তুচ্ছ হয়ে গেল বাচ্চার খবর শোনার পর থেকে। কেমন গড়িমসি করছে। যে মানুষটা বিয়ের পরই বলেছিল কখনো বাচ্চা কাচ্চা চায় না, সেই মানুষটা বাচ্চা হওয়ার খবরে এতটা খুশি হলো, বাড়াবাড়ি রকমের আত্মহারা হয়ে গেল। কেমন পাগলামি করে বসলো। এখন লন্ডনে যাওয়া বাতিল করতে চাচ্ছে। এত আহ্লাদের তো প্রয়োজন নেই। এসে আর যেটুকু পেয়েছে তাই ওর জন্য রূপকথার মতন। তার এই পাগলামিকে প্রশ্রয় দিতে ইচ্ছে করছে না ওর। ফুয়াদ চলে গেলে ভীষণ কষ্ট হবে, অসুবিধা হবে। সারাক্ষণ বুকের ভিতরে হাহাকার করবে। তাকে একটু জড়িয়ে ধরার আকাঙ্ক্ষায় চোখ ভিজে যাবে, তবুও ইচ্ছে করছে না। প্রিয় মানুষের স্বপ্ন পূরণের পথে পিছুটান হতে আছে। ফুয়াদ বাসা থেকে বের হয়ে একটা চেয়ারের দোকানে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। পলি বেগম অনেকদিন পর আজ রান্নাঘরে ঢুকেছেন। ফুয়াদ চলে যাবে, ওর পছন্দের কিছু রান্না করবেন। আলু দিয়ে শিং মাছের ঝোল, চিংড়ি মাছের বড়া আর নারিকেলের পিঠা। তার শরীর খুব একটা সুস্থ না, এইটুকু করতেই কষ্ট হয়ে যাবে। বাকি যা রান্না নাজমা আর সুমি করবে। কিছুক্ষণ পর ফুয়াদ বাসায় ফিরলে পলি বেগম বললেন, যেতে ইচ্ছে না করলে বাদ দাও, বাচ্চা হওয়ার পরে 3 জন একসাথে যেও। পলি বেগমের এই পরিবর্তন নিয়ে সবার মাঝে এখনো শঙ্কা রয়েছে। তিনি পুরোপুরি সেরে উঠলে বোঝা যাবে আসলে তার মন, চিন্তা, ভাবনা সত্যি এতটা পরিবর্তন হয়েছে কিনা। তার ভুল দোষগুলো তিনি সত্যি উপলব্ধি করতে পেরেছেন কিনা। হয়তো সত্যি পেরেছে। হুট করে একাকিত্ব, স্বামী সন্তানের থেকে দূরত্ব তাকে অনেক কিছুই উপলব্ধি করিয়েছে। চোখ খুলে হাসপাতালের বিছানায় কাউকে না দেখার ভয়াবহতা হয়তো তার অহংকার গুড়িয়ে দিয়েছে। ফুয়াদ রুমে এসে ঈশাকে বলল, যেতে ইচ্ছে করছে না, থেকে যাই। আমি কোনো নরম লিকলি মেয়ে না ফুয়াদ, যথেষ্ট শক্ত মেয়ে আমি। এই বাসায় অসুবিধা হলে মায়ের কাছে চলে যাব, আমার কোনো সমস্যা হবে না। আমি একভাবেই ভয় পাচ্ছি না। আপনি দয়া করে আর এই কথা বলবেন না, তাহলে আমি কিন্তু আপনাকে আবার আহামক বলবো। তুমি হঠাৎ করে এত নির্দয় পাষাণ হয়ে গেলে কিভাবে এসা? আপনি লন্ডন যাওয়ার জন্য লাগেজ গোছাবেন নাকি আমি মায়ের বাসায় যাওয়ার জন্য লাগেজ গোছাবো? ঈশার এই ভয়াবহ রাগের মুখে না পড়লেও নির্দ্বিধায় লন্ডন যাওয়া বাতিল করে দিতে পারত। কিন্তু ফুয়াদ এই মুহূর্তে আবিষ্কার করলো ও এই মেয়েটাকে কেমন ভয় পাচ্ছে। ফুয়াদ অত্যন্ত গম্ভীর মুখে লাগেজ গোছাতে লাগলো। এসা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছে। ওর এত লোভ হয় আজকাল, সারাক্ষণ ফুয়াদের সাথে থাকার লোভ। এই লোভ তো সেই বাড়িয়েছে। এই মানুষটার এতখানি ভালোবাসা পাবে তা কখনো ভাবেনি। যদিও একবার যেতে বলছে, যদিও একবার থেকে যেতে বলে, সে আনন্দের সঙ্গে লন্ডন জব বাতিল করে দিবে। কিন্তু এতদিনের স্বপ্ন, এত টাকা পয়সা খরচ হলো, তা কি বলা উচিত হবে? না। তোমার কয়টা জামা কাপড় দাও তো এসা, অনেক দিন ধরে পরেছো এমন। আমার জামা কাপড় দিয়ে কি করবেন? বিমানের পাখা মুছবো। ননসেন্স। এসা বোকার মতো তাকিয়ে থাকলো। তোমার গায়ের ঘ্রাণ আমার ভালো লাগে এসা। ব্যাপারটা বুঝতে পেরেও কয়েক পা এগিয়ে গিয়ে ফুয়াদের বুকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ওর এই মুহূর্তে এত কান্না পাচ্ছে। ফুয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আপনি থেকে যান। ওদের বাচ্চাটা যখন জন্মাবে তখন ফুয়াদ কয়েক হাজার মাইল দূরে থাকবে। ওই দূর দেশে বসে মানুষটা নিশ্চয়ই ব্যাকুল হয়ে থাকবে। ও দু হাতে ফুয়াদের গাল, ঠোঁট, কপাল ছুতে ছুতে বলল, আমার এত সৌভাগ্য কেন ফুয়াদ?
নিজেকে হঠাৎ এত ভাগ্যবতী মনে হচ্ছে কেন? জানি না আমি আগে চোখ বন্ধ করলেই শুধু দুঃখ দেখতে পেতাম। এখন কি দেখো? আমার স্মৃতি থেকে সারা জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে গেছে। 7 দিনেই? হুম। এত পাগল মেয়ে তুমি এসা, সামান্য এইটুকু ভালোবাসায় তোমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে গেছে। আমি যে আরো ভয়াবহভাবে ভালোবাসতে জানি। এশার চোখ থেকে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ওর কান্নারত মুখে ফুয়াদের ঠোঁটে লম্বা চুমু খায়। দীর্ঘ চুমু শেষে ঘোর লেখা চোখে তাকিয়ে বলল, ফুয়াদ আমাকে জড়িয়ে ধরে রাখবেন অনেকক্ষণ, 2-4-5 ঘন্টা। ফুয়াদ ওর চোখের জলটুকু যত্ন করে মুছে বুকের ভিতর জড়িয়ে ধরে রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়। 2 হাতে ওর মুখটা উঁচু করে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর বিষিয়ে যাওয়া ত্যক্ত বিরক্ত জীবনটা কতখানি মায়া জড়িয়ে গেল। বিস্মিত মনে ভাবে। গেটের সামনে গাড়ি এসে থেমেছে। শফিক আহমেদ তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি বের হও, জ্যামে পড়লে কিন্তু দেরি হয়ে যাবে। পরে বেগম আবারও ফুয়াদকে বলল, এখন যেতে ইচ্ছে না করলে পরে যেও, টাকার কথা ভেবো না, আমি দিব। ফুয়াদের বিপত্তি এক জায়গায়ই রয়েছে, এসার সঙ্গে পেরে উঠছে না সে। অথচ সে কান্নাকাটি করে চেহারা লাল করে ফেলেছে, কিন্তু ফুয়াদ যাবে না বলে চোখ মুখ শক্ত করে এমনভাবে তাকায়। ওই চাউনিতে ফুয়াদ সত্যি সত্যি বোধহয় ঘাবড়ে যায়। মিনারা বেগম এসেছেন কিছুক্ষণ হলো। তিনি আর কখনো এই বাসে আসবে না বলে মনস্থির করেছিল, কিন্তু মেয়ের জামাই দেশ ছাড়ছে না, আসলে তা কেমন দেখা। এসা মায়ের কাছে বিমর্ষ মুখে বসে আছে। রাহাত আর ফয়সাল ব্যাগ লাগেজ সব নিয়ে গাড়িতে ভরতে লাগলো। যারা যারা বিমানবন্দরে যাবে সবাই তৈরি হলো। কাঁদতে কাঁদতে এসার হেঁচকি উঠে গেল। ফুয়াদের সাদা শার্টও চোখের পানিতে আইলাইনার লিপস্টিক দিয়ে নষ্ট করে দিল। গাড়ি বিমানবন্দরে থামার পর গাড়ি থেকে নেমে ফুয়াদ ফয়সালকে বলল, ভাইয়া আমি একটু আসছি, 2 মিনিট। 2 মিনিটের জায়গায় 10 মিনিট হয়েছে। ফুয়াদ এখনো আসেনি, ফোনও ধরছে না। প্রায় আধ ঘন্টা পর সে ফয়সালকে ফোন দিয়ে বলল, তোমরা বাসায় চলো যাও, আমার লন্ডন যেতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে আমি লন্ডন যাওয়ার জন্য মানসিকভাবে অপ্রস্তুত। মানে কি এসব ফাজলামির? তোর যেতে ইচ্ছে করছে না তো তুই বিমানবন্দর পর্যন্ত কেন আসলি? আরে এসার ভয়ে। বদমাস, দুনিয়াতে কাউকে আজ পর্যন্ত ভয় পেতে দেখলাম না, সে এখন বউয়ের ভয়ে বিমানবন্দরে আসে। দুনিয়ার সবাই আর বউ এক ব্যাপার না ভাইয়া, এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। এখন তোর ভয় কেটে গেছে? না, কাটেনি। এসার রাগ না কমা পর্যন্ত আমি বাড়ি ফিরব না। ওর রাগ কমলে আমাকে দয়া করে একটু জানিও। ফয়সাল ফোন কেটে দিয়ে তীব্র বিরক্ত মুখে সবাইকে বলল, ফুয়াদ লন্ডনে যাবে না। তোমরা কি এখন এখানে পিকনিক করবে নাকি বাড়িতে যাবে? এই ধরনের কাণ্ড ফয়সাল বা রাহাত করলে সবাই বিচলিত হতো। ফুয়াদ করেছে বলেই কেউ তেমন বিচলিত হলো না। সবাই আবার বাসার উদ্দেশ্যে রওনা হলো। এসা থমথমে মুখে গাড়িতে বসে রইল। ফয়সাল ওর দিকে তাকিয়ে বলল, তোমার রাগ কমলে আমাকে বলো, ফুয়াদ জানাতে বলেছে। সে আমার ফোন ধরছে না, আপনি তাকে ফোন করে বলুন যে আমি অত্যন্ত খুশি হয়েছি, সে যেন রাতের ভেতর বাসায় ফিরে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুমি খুশি হয়েছো। অতি খুশিতে আমি পাথর হয়ে গেছি ভাইয়া। অতিশয়কে মানুষ পাথর হয়ে যায়, খুশিতে কেউ পাথর হয় কি না ফয়সালের জানা নেই। রাত 2টার দিকে ফুয়াদ ফোন করে বলল, এসা সজাগ আছো? কতটুকু রাগ করেছো একটু গেটের কাছে আসবে? ও গেটের কাছে গিয়ে দেখে ফুয়াদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর পাড়ে জ্যোৎস্না দেখতে যাবে? এসা মনে মনে বলল, আপনি যদি বলেন আমি আগুনেও ঝাঁপ দিতে রাজি। কিন্তু মুখে কিছু বলল না, চুপচাপ বাইকে চেপে বসল। বাইক থামার পরে আশেপাশে তাকিয়ে এসার মনে হলো এই জায়গায় ও এর আগেও আরও একবার এসেছিল। ওই যে বিয়ের পর একদিন রাতে ফুয়াদ ওকে এনেছিল এখানে জ্যোৎস্না দেখাতে। এখানে বসেই তো সে বলেছিল, তোমার সঙ্গে সম্পর্কটা কতদূর যাবে জানি না, কিন্তু তুমি কি এই ব্যাপারটা সহজভাবে নিতে পারছো? তুমি কখনো মা হবে না। এখানে দাঁড়িয়েই ও ফুয়াদকে জড়িয়ে ধরে ছলছল চোখে ব্যাকুল স্বরে বলেছিল, ফুয়াদ আমার ভালো থাকতে ইচ্ছে করে, আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে। ফুয়াদ বাইক থেকে নেমে
দাঁড়িয়ে পড়ে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, জীবনটা কত অদ্ভুত এশা। অনেক। জীবনে বাচ্চা কাচ্চা না চাওয়া মানুষটা সেই বাচ্চা হবার খবর শুনে লন্ডন গেল না। পরিবারটা আমার কাছে একটা প্রচণ্ড বিরক্তিকর একটা জায়গা ছিল। এতটাই বিরক্তিকর ছিল যে আমি আলাদা বাসা পর্যন্ত রাখলাম। পরিবার মানেই আমার কাছে মানসিক যন্ত্রণা ছিল, এক ধরনের ট্রমা ছিল। আমি বহুদূর চলে যেতে চাইতাম, একাকী নির্জন জীবন চাইতাম। ঠিক করলাম বিয়ে করলেও কখনো বাচ্চা জন্ম দিয়ে পরিবার তৈরি করব না। 3 মাস একাকী থেকে অনেক কিছু উপলব্ধি হলো। একা থেকে কোনো আনন্দ পেলাম না। মনে হলো একা থাকার চেয়ে বিরক্তিকর একটা পরিবার থাকাও ভালো। তখনই মন স্থির করলাম তোমার সঙ্গে সংসার করব, আর বাচ্চা কাচ্চাও দরকার। পরিবারটা আমার কাছে এখন আর বিরক্তিকর জায়গা না, ভালো লাগে, শান্তি পাই। সারা জীবন পর পাওয়া এই শান্তি ছেড়ে লন্ডন যাওয়াটা শাস্তি মনে হচ্ছিল। ফুয়াদ বসে, এসাও তার পাশে বসে, ঘনিষ্ঠ হয়ে বসে কাঁধে মুখ রাখে। আপনার এত বড় স্বপ্ন নষ্ট করলেন। তোমাদের কাছে এই স্বপ্ন একেবারে তুচ্ছ এশা। তোমাদের শব্দটা এসার বুকের মধ্যে কি এক অনুভূতি জাগালো। বাচ্চা হওয়ার ব্যাপারটা এখন না হলে আমি যেতাম লন্ডন, কিন্তু এই খবরটা শোনার পর থেকেই কেবল একটা ব্যাপারই মনে হলো, যে তোমার পাশে থাকা দরকার এই সময়টাতে। এখন লন্ডন যাওয়াটা একেবারে সত্যি আহাম্মকের মতো কাজ হবে। আর আমার সন্তান জন্মের পর আমার ভিডিও কলে দেখতে ইচ্ছে করেনি, কাঁথায় মুড়িয়ে সবার প্রথমে কোলে নিতে ইচ্ছে করেছে। সন্তানের প্রতি অনুভূতি অনেক তীব্র এশা। এসা কিছু বলতে পারলো না, ওর গলার কাছে অতি আবেগে, আনন্দে খুশিতে কিছুটা দলা পাকিয়ে আছে যেন। ওর কেঁদে ফেলতে ইচ্ছে করছে। তোমার হাজব্যান্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এশা, চিন্তা করো না, বাংলাদেশেই ভালো চাকরি করতে পারবো, বাবু হোক, তারপর না হয় 3 জন একসাথে লন্ডন গেলাম। তুমি কি অনেকখানি রাগ করেছো? আরেকটা সাদা জামদানি কিনে দিলে রাগ যাবে? কিংবা গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত খাওয়ালে? আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে ফুয়াদ। মনের ভেতর আনন্দ রাখার জায়গা হচ্ছে না। রাগ রাখবো কোথায়? চাঁদের উজ্জ্বল আলোতে ফুয়াদ তাকিয়ে দেখলো এসা চোখ বেয়ে পানি পড়ছে। সেই অশ্রুজল মুছিয়ে দিতেই এসা ওকে শক্ত করে জড়িয়ে ধরল।